ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করে ভোট চেয়েছিলেন, সেটি যে পুরাতন গণতন্ত্রের ইন্ডিয়া ঘৃণা ভরে না হলো, অনেকাংশে যে মোদীকে প্রত্যাখ্যান করেছেন, এর মধ্য দিয়ে 20 কোটি মুসলমান কিছুটা হলেও সংরক্ষিত হবে। তারা অন্তত তাদের ধর্মীয় কালচার কৃষ্টি প্রচার করতে পারবে। এবং আমার দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বলেন যে যা দিয়েছি ভারত কোনোদিনও ভুলতে পারবে না। অতএব ওই যে না ভোলা এবং ভোলার যে একটা সমীকরণ, সেই সমীকরণ যতক্ষণ বলবৎ থাকবে ততক্ষণ ভারত বাংলাদেশকে চারিদিক থেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা এবং চেষ্টাই। এই দেশের জন্য কি আমরা লড়াই করেছিলাম? সিনা ভাইরা লড়াই করেছিল এই দেশ দেখার জন্য, যে দেশে রাষ্ট্রীয় পদ পজিশনকে ব্যবহার করে আমার রাষ্ট্রের সম্পদ চুরি করবে, তারা আমার রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করবে। এটি তো আমরা চাই না। বাংলাদেশের কথা বলবো না, আমরা শুধু এই একজন বেঞ্জিন নয়, যদি পুলিশ বাহিনীর একজন প্রধান, কয়েকদিন আগে দেখলাম একজন এডিশনাল এসপি, কত তার বয়স হতে পারে, প্রমোটি হলে তিনি জীবনের শেষ পথে, তিনি 200 কোটি টাকা উনি ব্যাংক থেকে সরিয়েছেন এবং তাকে বিদেশ যাওয়ার জন্য আবেদন করতে হচ্ছে বিদেশ যেতে না পারেন। একজন এডিশনাল এসপি, ওসিদের কথা আমরা বলি কত রকমের। তাহলে আমরা কি আস্তে আস্তে এই দেশের দুর্নীতি পরায়ণ প্রশাসন তৈরি করতে রাষ্ট্র কি উৎসাহিত করছে তাদেরকে? এটি বোধহয় রাষ্ট্রকে খুঁজে বের করা দরকার। একজন টিএনও, একজন ওসি, একজন ম্যাজিস্ট্রেট, সবচেয়ে বড় কথা যারা মানুষ তৈরি করবে আমার মতো শিক্ষাবিদরা, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। ভরত ভাই, আপনার কষ্ট হওয়ার কথা যে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা চরম দুর্নীতির দায়ে অভিযুক্ত, অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত, কাজের সাথে অভিযুক্ত, এবং সেই অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা কি চাই? এই দেশের জন্য কি আমরা লড়াই করেছিলাম? সিনা ভাইরা লড়াই করেছিল এই দেশ দেখার জন্য, যে দেশে রাষ্ট্রীয় পদ পজিশনকে ব্যবহার করে আমার রাষ্ট্রের সম্পদ চুরি করবে, তারা আমার রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করবে। এটি তো আমরা চাই না, এটি হওয়া উচিত নয়। এটি আর এটি হলো আমার বক্তব্য যে আমরা এমন একটি দেশ চাই যে দেশের জন্য আমরা লড়াই করেছিলাম, যে দেশের গণতন্ত্র অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করেছিলাম। আজকে সমস্ত ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো সিনা ভাই অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই তো। আপনি বাজারে গেলে কি অর্থনীতিবিদ হওয়া লাগে সিনা ভাই? এক খালি ডিমের দাম 54 টাকা, কিসের অর্থনীতিবিদ হওয়ার দরকার বলেন আগে আমাকে। আপনি 5% বেতন বাড়িয়েছেন সরকার হিসেবে, 10.22% হলো আপনার মূল্যস্ফীতি, তাহলে আপনার ক্রয় ক্ষমতা এমনি তো কমে গেছে, এমনি কমে গেছে। কোনো অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। এটা হলো এটা সরকারি স্টেটমেন্ট। আমি বাংলাদেশ নিয়ে আপাতত ইন্ডিয়াতে একটু যেতে চাই। আমার ফরাদ ভাই, আমি সারাদিন আজকে ক্লাসের ফাঁকে ফাঁকে এই মোবাইলে তো দেখা যায়, দেখছিলেন কি হচ্ছে। আমার আতঙ্কের জায়গা ছিল যে বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রনীতি পরিবর্তন হবে না। এটি ফরাদ ভাইয়ের সাথে আমি শতভাগ একমত। কারণ আমরা যখন কি করে কয় ইয়েতে যখন এই মোদী সাহেব ক্ষমতায় আসলো, তখন আমরা একটা গ্রুপ দেশের কিন্তু উল্লসিত হয়েছিলাম যে এবার বোধহয় আওয়ামী লীগকে একটু শক্ত করে ধরবে। কোনো জায়গায় মিষ্টি বিতরণও হয়েছিল, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই হয়নি। এবং এটা নিয়ে আমার কোনো কনসার্নও নাই, কারণ আমার এই গণতন্ত্র ফিরে আনতে হবে আমার বাংলাদেশের মানুষকে লড়াই করে, সেটা আমি বিশ্বাস করি। আমার যে কনসার্ন, যেটা আমি বিইং এ মুসলিম, নরেন্দ্র মোদী যে মুসলিম বিরোধী স্লোগান তুলেছিলেন, মুসলিম নিধনের যে পতাকা ঝান্ডা তুলিয়েছিলেন, এবং উনি নিজেকে ঐশ্বরিক ব্যক্তি হিসেবে বা আল্লাহ ভগবান প্রদত্ত অবিনশ্বর ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করে ভোট চেয়েছিলেন, সেটি যে পুরাতন গণতন্ত্রের ইন্ডিয়া ঘৃণা ভরে না হলো, অনেকাংশে যে মোদীকে প্রত্যাখ্যান করেছেন, এর মধ্য দিয়ে 20 কোটি মুসলমান কিছুটা হলেও সংরক্ষিত হবে। তারা অন্তত তাদের ধর্মীয় কালচার কৃষ্টি প্রচার করতে পারবে। এবং এই যে কি একটা আছে যে ওই যে বিহার, তারপরে ইন্ডিয়া থেকে যে মুসলমান বিতরণের যে একটা আইন পাশ করেছে, সেগুলো থেকে কিন্তু মোদীকে একটু হোঁচট খেতে হবে। সেই জায়গায় থেকে আমি একটু স্বস্তি প্রকাশ করছি বিইং এ মুসলিম। আমাকে অন্যভাবে নিয়েন না, যে মুসলমানদের বিরুদ্ধে যে পরিমাণ জিগের তৈরি করেছে একটা অসাম্প্রদায়িক ভারত, বা কি বলবো আমরা, সাম্প্রদায়িকতা মুক্ত যে ভারত, সেই ভারতের প্রধান নেতা প্রধানমন্ত্রী যেভাবে ধর্মকে ব্যবহার করে একটি মুসলিম ধর্মগোষ্ঠীদের প্রতি যেভাবে উনি অপপ্রচার চালিয়েছেন, যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন, সেটি সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে দেখেছে যে কি করে এটি সম্ভব। সেটি একটি ভালো দিক। আরেকটি হলো এই যে মুসলিম বিরোধী যার যে উগ্র আচরণ, সেই আচরণের লাগামটা কিন্তু ভারতের জনগণ টেনে ধরেছে। এই জন্য অন্তত আমি কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করছি। কিন্তু আন্তর্জাতিক যে পলিসি বাংলাদেশের ক্ষেত্রে আর পলিসি পরিবর্তন হবে না। আমেরিকার ক্ষেত্রে পরিবর্তন হয়, রাশিয়ার ক্ষেত্রে পরিবর্তন হয়, চায়নার ক্ষেত্রে পরিবর্তন হয়। পরিবর্তন হয় শুধু দুটো ক্ষেত্রে, বাংলাদেশ এবং পাকিস্তান, এবং এই দুটি দেশই কিন্তু মুসলিম প্রধান দেশ। অতএব সেই আর বাংলাদেশের যে বিষয়টি হলো যে তাদের এখানে যতটুকু পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি দিয়েছেন মর্মে আমার দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বলেন যে যা দিয়েছি ভারত কোনোদিনও ভুলতে পারবে না। অতএব ওই যে না ভোলা এবং ভোলার যে একটা সমীকরণ, সেই সমীকরণ যতক্ষণ বলবৎ থাকবে ততক্ষণ ভারত বাংলাদেশকে
চারিদিক থেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা এবং চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষরা আজ হোক, কাল হোক, পরশু হোক, সেই শৃঙ্খলিত অবস্থা থেকে মুক্তর জন্য তারা সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গঠনতান্ত্রিকভাবে এই বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সেই আশাবাদটা আমি রাখতে চাই। ধন্যবাদ আপনাকে।